হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফটোশপের টুলস কিভাবে কাজ করে, ফটোশপের প্লেটগুলোকে কিভাবে সাজিয়ে রাখা যায়, কোন টুলসের কি নাম, টুলসগুলো কোথায় কিভাবে অ্যাপ্লাই করা যায়। তো আমরা এই জন্য আমাদের ফটোশপ সফটওয়্যারটাকে অন করি। ফটোশপ যদি বলা হয় ফটোশপ কোন ধরনের সফটওয়্যার, তাহলে আমরা এক কথায় বলতে পারি ফটোশপ ইমেজ এডিটিং এর সফটওয়্যার। এখানে দেখেন বাম পাশে যেটা আছে এটাকে বলা হয় টুলস প্যালেট, এই পাশে যেটা আছে এটাকে বলা হয় লেয়ার প্যালেট। কখনো কখনো আমার কাজ করতে গেলে এমন কিছু প্রবলেম হতে পারে যে এটাকে বলা হয় অপশন বার, এগুলো এলোমেলো হয়ে যেতে পারে, কখনো হারিয়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো যদি আমার হারিয়ে যায় তাহলে আমরা এই জিনিসগুলো খুঁজে পাবো কোথা থেকে? এই জিনিসগুলো খুঁজে পেতে হলে আমার প্রথমে চলে যেতে হবে মেনু বারে। মেনু বারের ভিতর থেকে দেখেন আছে উইন্ডো মেনু। উইন্ডো থেকে আমি নিয়ে আসলাম অপশনটাকে এই কালো জায়গাটাকে ধরে আমি যদি একবারে মেনু বারের সাথে ওই বারের সাথে চাপ দিয়ে ধরি, ব্লু একটা রেখা শো করেছে, তাই না? ব্লু একটা কালার। এখন বোঝা যাচ্ছে যে আসলে এটা এটার সাথে মিলে গেছে। যদি আমি এটাকে ছেড়ে দেই তাহলে এইখানে এটার সাথে একবারে সেট হয়ে গেছে। এরপরে দরকার হতে পারে আমার টুলস প্যালেট। নিয়ে আসলাম উইন্ডো থেকে টুলস প্যালেটটাকে আমি এই যে ডট ডট করা অপশনটাতে ধরে যদি এই পাশে একবারে বাম পাশে চাপ দিয়ে ধরি, এখানে ব্লু একটা কালার শো করতেছে। এখন যদি ছেড়ে দেই এটা মিশে গেছে। আমার টুলস এর অপশনগুলো আছে একটা কলাম করা। এটাকে যদি আমার সুবিধার জন্য দুই কলাম করে নিতে চাই, আমি জাস্ট অ্যারোতে ক্লিক করলেই আমার দুই কলাম হয়ে যায়। আবার যদি চাই এক কলাম হবে তাহলে অ্যারোতে ক্লিক করলেই এক কলাম হয়ে যাচ্ছে। এটা আমাদের সুবিধা মতো আমরা সেট করে নিতে পারি। আমরা যদি চাই না এখানে রাখলে প্রবলেম হচ্ছে তাহলে আমরা একটু দূরে সরিয়ে নিতে পারি। আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় আমরা টুলস প্যালেটটাকে রাখতে পারি। এরপরে আমার এই কাজের জন্য দরকার হবে কিছু প্যালেট, সেটা হতে পারে লেয়ার প্যালেট। আমরা জানি ফটোশপ লেয়ার নিয়ে কাজ করে, তো এই লেয়ার প্যালেটটা যদি হারায় যায় আমরা উইন্ডো মেনু থেকে নিয়ে আসতে পারবো। আমরা জানি নতুন ডকুমেন্ট নেওয়ার শর্টকাট কমান্ড হলো Ctrl+N অথবা ফাইল থেকে নিউ, সাথেই দেখেন লেখা আছে Ctrl+N। ডান পাশে যেই কমান্ডগুলো লেখা আছে এটা হলো এই প্রোগ্রামের শর্টকাট কমান্ড। আমরা যদি এখান থেকে না নিয়ে শর্টকাট কমান্ড অ্যাপ্লাই করি তাহলে এই অপশনগুলো চলে আসবে। তাহলে আমি নতুন একটা ডকুমেন্ট নিলাম। নেয়ার পরে দেখেন উপরে যে জিনিসটা আছে সেটা হলো আমার ডকুমেন্টের নাম। আমি ডকুমেন্টটা কি নামে সেভ করতে চাই সেই নামটা আমরা এখানে সেট করে দিতে পারি। তো আমি আমার ডকুমেন্টের নাম দিলাম ক্লাস 1 ফটোশপ। এরপরে প্রিসেটে যে অপশনগুলো আছে সেটা হলো আসলে কি সাইজের ডকুমেন্ট আমরা নিব। এখানে ডিফল্ট কিছু সাইজ দেয়া আছে, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও, কাস্টম। আসলে আমরা এই সাইজটা খুব একটা ইউজ করি না, আমরা কাস্টম সাইজটা নিয়েই কাজ করি। কাস্টম সাইজটা হলো যেটা আমরা নিজেরা একটা মাপ সেট করে দিতে পারি। এখানে দেখেন দেয়া আছে হোয়াইট, হাইট, রেজুলেশন, কালার মোড, ব্যাকগ্রাউন্ড, কন্ট্রাস্ট। এখন দেখুন এর পাশেই ডান পাশে আবার লেখা আছে ইঞ্চি, তাই না? এইখানে দেয়া আছে কিছু অ্যারো চিহ্ন। এই অ্যারোর উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আরো অনেকগুলো অপশন আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলাম। আসলে আমরা পিক্সেল, পয়েন্ট, পিকাস, কলাম এগুলোর সাথে আগ থেকে পরিচিত না, তবে আমরা সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি এই মাপটার সাথে অনেক আগ থেকেই পরিচিত। তাহলে আমরা যে জিনিসগুলোর সাথে পরিচিত ওই অপশনগুলো নিয়ে আগে কাজ করব। দরকার হলে ওই অপশন দিয়ে কাজ করে আমরা অন্য যে কোনো অপশনগুলো আছে, যেই মাপগুলো আছে সেই মাপগুলোতে কনভার্ট করে নিতে পারি। তো ধরুন আমি নিলাম এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নিলাম, এখানে ইঞ্চি সিলেক্ট হয়ে গেছে। এখানে দিলাম 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এখানে পিক্সেল পার ইঞ্চ, যে পিক্সেল পার ইঞ্চ কথাটার অর্থ হলো প্রত্যেকটা ইঞ্চিতে কতটা করে পিক্সেল থাকবে। এর নিচে আছে পিক্সেল পার সেন্টিমিটার, এটা আবার হলো কি
প্রত্যেক সেন্টিমিটারে কতটা পিক্সেল থাকবে। এখন এখানে যদি আমি রেজলিউশন দিয়ে দিই 72 রেজলিউশন দিয়ে দিলাম। এখন দেখুন এই রেজলিউশনটা কি বা রেজলিউশনটা কিভাবে কাজ করে। আমরা সচরাচর সবাই ছবি তুলি বা পিকচারের সাথে পরিচিত। আমরা মোবাইলে যখন কোনো ছবি তুলি, ছবি তোলার পরে দেখি এটা যখন জুম করতে যাই তখন দেখি মানে মাঝে মাঝে ফেটে যায়। আমরা বলি যে ছোট ছোট চার কোণা একটা ঘর দেখা যায়। তো ওই চার কোণা যেই ঘরগুলো হয় সেটাই হলো রেজলিউশন। ওই রেজলিউশনের হিসাবটা এখানে আসছে যে 1 ইঞ্চিতে কতটা রেজলিউশন থাকবে। এখানে যদি 72 রেজলিউশন ফিক্সড করে দেই তাহলে এটা হবে কি 1 ইঞ্চির মধ্যে 72টা রেজলিউশন থাকবে। এখন দেখুন আমরা দেখে নিতে পারি 72 রেজলিউশনে 1 ইঞ্চিতে কত পিক্সেল হয়। 72 রেজলিউশন ফিক্সড করে দিলাম। এখন যদি আমরা ইঞ্চিটাকে পিক্সেলে কনভার্ট করে ফেলি তাহলে দেখা যাচ্ছে 1 ইঞ্চি সমান 72 পিক্সেল। আবার যদি আমরা এই 1 ইঞ্চিতে গেলাম, আবার 1 ইঞ্চিতে গেলাম, এখানে রেজলিউশন ফিক্স করে দিলাম কত 100। এখন যদি আবার ইঞ্চিটাকে পিক্সেলে কনভার্ট করি তাহলে দেখেন 1 ইঞ্চিতে কতটা পিক্সেল থাকবে 100টা, তাই না? তাহলে আমরা এটাকে আবার কি করলাম 72 এ করে দিলাম। আগে ইঞ্চিতে গেলাম, ইঞ্চিতে যাওয়ার পর এটাকে করে দিলাম 72। এবার দেখুন 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 2.54 সেন্টিমিটার, যেটা আমরা জেনে আসছি আগ থেকেই। এখানে যদি আমি রেজলিউশন 100 দিয়ে দেই সেজন্য এটার কোনো প্রবলেম হবে না। এখানে ইঞ্চি ঠিকই থাকবে, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এই তিনটা মাপ সবসময় ফিক্স থাকবে। বাট সাইজের ভেরিয়েশনটা আসবে কোথায় গিয়ে, পিক্সেলে গিয়ে। এখন দেখেন এই 1 ইঞ্চিকে যদি আমি আবার মিলিমিটারে কনভার্ট করি তাহলে আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার, তাই না? এরপরে দেখেন যে অপশনটা আছে কালার মোড। এর আগে আমি আরেকটু কথা বলে নেই রেজলিউশন নিয়ে। আমাদের ওয়েব মিডিয়ার যে স্ট্যান্ডার্ড রেজলিউশন সেটা হলো 72 আর প্রিন্ট মিডিয়ার স্ট্যান্ডার্ড রেজলিউশন 300। কারণ প্রিন্টটা যখন আমাদের করা হয় ওটা রেজলিউশন খুব ভালো থাকা দরকার, কারণ এটা যখন কোনো কাগজে প্রিন্ট হবে তখন যাতে ওইখানে কোনো অস্পষ্ট জিনিস না আসে, খুব স্পষ্টভাবে প্রিন্ট হয়। সেজন্য এটা রেজলিউশন স্ট্যান্ডার্ড রেজলিউশন মানে 300, মানে অনেক বেশি 72 থেকে। আর ওয়েব মিডিয়ার জন্য আমাদের স্ট্যান্ডার্ড রেজলিউশন 72। এটার কারণ হলো কি, আমি যদি 300 রেজলিউশন দিয়ে একটা ছবি বানাই বা একটা ডিজাইন করি, ওই ডিজাইনটা যদি আমার ওয়েবসাইটে আপলোড করার পরে পরবর্তীতে যখন আমি ওই ফাইলটা ব্রাউজ করতে যাব বা দেখতে যাব তখন ওই ফাইলটা ভিউ হইতে অনেক সময় লাগবে। কারণ কি, আমার ফাইলের রেজলিউশনের কারণে ফাইলের সাইজটা অনেক বেড়ে যায়, যার কারণে ওয়েবের রেজলিউশন স্ট্যান্ডার্ড রেজলিউশন হলো 72 রেজলিউশন দিলে কি হবে, সেইখানে আমার ফাইলের খুব একটা তারতম্য আসবে না, ফাইলটা অত বেশি ফাটাফাটা হবে না, স্ট্যান্ডার্ড একটা সাইজ থাকবে, আর যেটা খুব তাড়াতাড়ি ওয়েবসাইট থেকে প্রিভিউ করে দেখা যাবে। আমার ওয়েবসাইটও বেশি ভারী হবে না। এরপরে দেখেন নিচে আছে কালার মোড। এখানে অনেকগুলো কালার আছে, বিটম্যাপ, গ্রে স্কেল, আরজিবি, সিএমওয়াইকে, ল্যাব কালার। এখন আমরা জানি আরজিবি সমান কি, রেড, গ্রিন, ব্লু, তাই না? এই তিনটা হলো আমাদের কি মৌলিক রং আরজিবি। এই আরজিবি কালারের ভিতর দিয়ে আমাদের পৃথিবীর যত কালার আছে সব কালার তৈরি করা সম্ভব আরজিবি কালার দিয়ে। এই কালারটার আরেকটা নাম আছে, সেটা হলো এই কালারটাকে বলা হয় ওয়েব কালার বা মনিটর কালার। তাহলে আরজিবি কে আমরা বলতে পারি ওয়েব কালার বা মনিটর কালারও বলতে পারি। এখানে আরেকটা কালার মোড আছে সিএমওয়াইকে। এই কালারটা মূলত হলো প্রিন্ট মিডিয়ার কালার সিএমওয়াইকে। কখনো কখনো এই সিএমওয়াইকে কে রেজিস্ট্রেশন কালারও বলা হয়ে থাকে। সিতে সায়ান, এম ম্যাজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে হলো ব্ল্যাক। আসলে কেটা হলো একটা ডিফল্ট কালার। সাদা আর কালো এই দুটো আসলে মূলত কোনো কালার না, এটা হলো যখন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এই তিনটা কালারের 100% উপস্থিতি থাকে তখন একটা কালার তৈরি হয়, সেটা হলো ব্ল্যাক। আর যখন সায়ান, ম্যাজেন্টা,
ইয়েলো, এই তিনটা কালারের 0% উপস্থিতি থাকে, তখন তৈরি হয় সাদা কালার বা হোয়াইট কালার। এরপর দেখেন কি আছে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস। এটা হলো আসলে আমরা ব্যাকগ্রাউন্ডটা কি রকম নিব, এক কালারের হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড নিব, না ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিব, নাকি ট্রান্সপারেন্ট নিব। হোয়াইট হলো আমরা যদি হোয়াইট দিয়ে নিই ব্যাকগ্রাউন্ডটা আসবে হোয়াইট। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেই তাহলে আমরা যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডে সেট করে দিতে পারবো। আর যদি আমরা এখানে শুধু ট্রান্সপারেন্ট সেট করে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হলো স্বচ্ছতা, যে আসলে এই ব্যাকগ্রাউন্ডের ভিতর দিয়ে পিছনের জিনিসগুলো দেখা যাবে, এরকম একটা ব্যাপার। এরপরে অ্যাডভান্সের একটা অপশন আছে, এটা আমাদের খুব একটা দরকার হয় না। তো আমরা নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য এটাকে ওকে করে দিলাম, আমাদের একটা নতুন ডকুমেন্ট চলে আসলো, তাই না? তো খুব ছোট নতুন ডকুমেন্ট আসছে, খুব ছোট। এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ভিউতে দেখতে যাই সেটার জন্য শর্টকাট কমান্ড হলো Ctrl+0। Ctrl+0 মিন্স স্ট্যান্ডার্ড ভিউ। যখন আমি কিবোর্ড থেকে Ctrl+0 ক্লিক করব তখন ছোট পেজটাই দেখেন বড় হয়ে আসছে। আবার কখনো কখনো হয় এই পেজটা অনেক বেশি বড় হয়ে গেছে, অনেক বেশি জুম হয়ে গেছে, এখন আর কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আবার খুঁজে পাওয়ার জন্য কি করব, Ctrl+0, স্ট্যান্ডার্ড ভিউতে চলে আসলো, তাই না? এখন আমরা আবার একটু নতুন ডকুমেন্টটা দেখে আসি। কেটে দিলাম এটা, ফাইল থেকে নিউ। এখন এখানে আমি যদি ইঞ্চিতে নিয়ে কাজ করি, কাজ করার পর এখানে আমার ইঞ্চি দেওয়া আছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। এখানে যদি আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি সাইজের একটা ডকুমেন্ট নেই, 10 ইঞ্চ বাই 10 ইঞ্চি, রেজলিউশন দিলাম 72, কালার মোড দিলাম 8GB। ওকে, তো আমাদের এরকম একটা পেজ আসলো। এখন দেখুন নতুন ডকুমেন্ট আমরা দেখলাম। এখন আমরা দেখি আসলে আমাদের টুলস এর ভিতরে কি কি টুলস আছে বা টুলস গুলোর নাম কি, এর নামের সাথে এর কর্মের কতটা মিল আছে সেই জিনিসগুলো। প্রথমে দেখেন আমি মাউসের কার্সার পয়েন্টটাকে নিয়ে গেলাম একবারে প্রথম টুলসটার উপরে। নিয়ে যাওয়ার পরে এটা লেখা আছে কি, মুভ টুলস, সাথে ব্র্যাকেটে লেখা আছে ভি। তার মানে ভিটা হলো এই মুভ টুলস এর শর্টকাট কমান্ড। কিবোর্ড থেকে যদি আমি ভি প্রেস করি তাহলে আমার ফটোশপের মুভ টুল সিলেক্ট হয়ে যাবে। মুভ মানে আমরা জানি নড়াচড়া করা, তাই না? তাহলে এই টুলস এর কাজ হবে কোন একটা কিছুকে নড়াচড়া করানো। তাহলে সেই নড়াচড়াটা কিভাবে করায় আমরা একটু দেখি। আমরা এটার উপরে একটা লাইন লিখলাম, ফটোশপ। অনেক ছোট তাই না, দেখা যাচ্ছে না, আমরা এটা একটু বড় করে ফেলি। ফটোশপ। এখন দেখেন যখন আমি টাইপ টুল নিয়ে লিখলাম এখানে কি অটোমেটিক একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি বাইরে একটা ক্লিক করি, মুভ টুল নিলাম, বাইরে একটা ক্লিক করলাম লেয়ারের ভিতরে। এখন যদি আমি জাস্ট এই ফটোশপের উপরে ধরে এটাকে টান দিয়ে দেখেন সিলেক্ট হচ্ছে না। তার মানে এই মুভটা মুভ করবে কি আমার লেয়ারটাকে, তাই না? প্রথমে আমি যে লেয়ারটাকে মুভ করতে চাই সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। মাউস নিয়ে ক্লিক করলাম লেয়ারের উপরে, এখন মুভ টুল দিয়ে ধরে টান দিলাম। তার মানে কি হলো, আমার লেয়ারটা মুভ হয়েছে, তাই না? দ্যাটস মিন মুভ টুলের কাজ হলো লেয়ারকে এদিক সেদিক নড়াচড়া করানো। এখানে সাপোজ আমার লেখা না থেকে যদি থাকতো একটা ইমেজ, যদি আমরা কোনো নতুন ডকুমেন্ট এখানে এর সাথে ওপেন করতে চাই, ফাইল, প্লেস, যা আসলে আমরা এটার উপরেই কোন একটা ফাইল নিয়ে আসব, প্লেস, এটা ছবি নিয়ে আসলাম। এন্টার প্রেস করলাম জাস্ট কিবোর্ড থেকে, আমার মাইকটা চলে গেল। তো একটা ছবি চলে আসছে, তাই না? এখন যদি ছবিটাকে আমরা নড়াইতে চাই তাহলে কি করতে হবে, ছবির লেয়ারটাকে আগে ধরতে হবে, তারপর আমরা ছবিটাকে মুভ করাতে পারছি, তাই না? তাহলে মুভ টুলের কাজটা আমরা দেখলাম। যদি আমার কোনো একটা লেয়ারকে ডিলিট করতে হয় এখানে জাস্ট লেয়ার সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিলেই
লেয়ারটা ডিলিট হয়ে যাবে। অথবা কি করতে পারি, লেয়ারটা ধরে নিচে ডিলিট একটা বক্স, ডিলিট বক্স আছে, ডিলিট বক্সের উপরে ছেড়ে দিলে আমাদের লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এখন এখানে যদি আমরা নতুন কোনো লেয়ার ক্রিয়েট করতে চাই, দেখেন এখানে মাউসটা রাখার পরে কি আসে, ক্রিয়েট নিউ লেয়ার, এটার উপরে যদি ক্লিক করি তাহলে নতুন একটা লেয়ার অ্যাড হয়ে গেল। এখন সাপোজ এই নতুন লেয়ারে আমি একটা কালার যদি দিতে চাই, নতুন লেয়ারে কালার হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপরে আছে কি টুল দেখে নেই আমরা একটু। এখানে যদি মাউসের কার্সার পয়েন্ট নিয়ে যাই, এটার নাম আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, তাই না? তার মানে এই টুলটা কি করবে, চারকোনা আকারে সিলেক্ট করবে বা মার্ক করবে, চারকোনা আকারে মার্ক করবে। এর ভিতরে দেখুন এই যে এখানে একটা অ্যারোর মতো আছে, কিছু কিছু টুলসের ভিতরে অ্যারো মতো আছে, কিছু কিছু টুলসের ভিতরে কিন্তু আবার অ্যারো চিহ্নটা নাই, তাই না? যেমন জুম টুল আর মুভ টুল। যেই টুলসের নিচে ডান কর্নারে নিচের দিকটাতে অ্যারোর মতো আছে, তার মানে এইটার ভিতরে আরো কিছু টুলস আছে। যদি আমি ভিতরের টুলসগুলো দেখতে চাই তাহলে কি করতে হবে, এই টুলসের উপরে মাউসের লেফট ক্লিক করে চেপে ধরতে হবে। চেপে ধরলে দেখেন এখানে আরো কিছু টুলস আসছে, রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল ড্র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখন রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটাই আমি প্রথমে নির্বাচন করলাম। রেক্টেঙ্গেল মার্কিউ টুল নেওয়ার পরে আমি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিলাম যেটুকু দরকার, ও কি করলো, রেক্টেঙ্গুলার আকারে ওইটুকু মার্ক করলো। এখন যদি আমরা এটাকে কোনো কালার দিতে চাই, সাপোজ অল্টার ব্যাক স্পেস, ওই কালারটা হয়ে গেছে, তাই না? এই কালারটা যদি আমরা কোনো নতুন লেয়ারে দিতে চাইতাম তাহলে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে অল্টার ব্যাক স্পেস, তাই একটা কালার হয়ে গেছে। এরপরে দেখেন কি আছে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, ওর কাজ কি, বৃত্ত আকারে মার্ক করে, তাই না? ওকেও যদি আমরা কোনো একটা কালার দিতে চাই, নতুন একটা লেয়ার নিয়ে অল্টার ব্যাক স্পেস দিলাম, একটা কালার হলো। বা যে কোনো জিনিস কেটেও উঠাতে পারি আমরা এটার মাধ্যমে। এরপর আছে সিঙ্গেল ড্র মার্কিউ টুল। সিঙ্গেল ড্র মার্কিউ টুলের কাজ হলো মূলত র আকারে মার্ক করা। এটাকে আমি আর কোনোভাবেই চওড়া করতে পারবো না, ওর সাইজ যেটুকু আছে এটুকুই থাকবে। এটুকুর ভিতরে আমি চাইলে একটা কালার দিয়ে দিতে পারি, রাইট ক্লিক ডিসিলেক্ট, দেখুন জুম করে ফেলেছি যখন, তখন আমরা কালারটা দেখতে পাচ্ছি, তাই না? এরপর আছে কি টুলস, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। ও কি করবে, সিঙ্গেল একটা কলাম মার্ক করবে। ওকেও যে আমরা একটু কালার দিয়ে দেখি, দেখলাম। এরপরে যে টুলসটা আছে এটাকে বলা হয় লেচো টুল। আমরা যদি এটার উপরে মাউসের কার্সার পয়েন্ট রেখে দেই, নিচে লেখা আছে লেচো টুল, শর্টকাট কমান্ড ব্র্যাকেটে দেয়া আছে এল। তাহলে লেচো টুলের কাজটা কি, বা এর ভিতরে আরো কিছু টুলস আছে, টুলসগুলো আমরা যদি দেখতে চাই দেখতে পারবো। এর উপরে রাইট ক্লিক করে লেফট ক্লিক করে চেপে ধরলাম, লেচো টুল। এর কাজ কি, বিভিন্ন শেপে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন শেপ তৈরি করা বা বিভিন্ন শেপে সিলেক্ট করা কোনো কিছু। ওর কাজও সেম, কালার দেয়া বা কোনো কিছু ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করার জন্য। এরপরে কি আছে, পলিগনাল লেচো টুল। ওকে এখন আবার কি করতে হবে, দেখেন ও আর ঘুরালে কাজ করবে না, ওকে ক্লিক করতে হবে, একটা একটা করে ক্লিক করতে হবে। ক্লিক করে যখন আমি এই মাথার সাথে উপরে একবারে জাস্ট মাথার উপর নিয়ে একটা ক্লিক করব, মিলে যাবে। দেখেন এই মাথার উপর যখন আমার কার্সার পয়েন্টে চলে যাচ্ছে তখন কি নিচে একটা গোল সাইন অ্যাড হচ্ছে, তাই না? গোল সাইন অ্যাড হচ্ছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে তার মানে কি হবে, এর সাথে মিলে গেল, তার মানে এর কাজও হলো কোনো কিছু মার্ক করা। এরপর আছে ম্যাগনেটিক লেচো টুল। ওর কাজ হলো কোনো কিছু মার্ক করা ম্যাগনেটিক ওয়েতে। সেই ক্ষেত্রে ও কিভাবে কাজ করে দেখেন, জাস্ট আমি একটা ক্লিক করার পরে মাউসটাকে ঘোরাচ্ছি, কিন্তু মিলছে না, তাই না? যখন আমি মাথার উপর নিয়ে আসবো
মাথার উপরে নিয়ে আসার পরে কি হয়, সাইনের নিচে একটা গোল সাইন অ্যাড হয়। এখন যদি একটা ক্লিক করি তাহলে মিলে গেছে, তাই না? ওর কাজ হলো মার্ক করা। ওর আর একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই ম্যাগনেটিক লেচো টুলটা নিয়ে যখন আমি ইমেজের পাশ দিয়ে ঘোরাবো, ওর কাজ হবে ডিপ কালার গুলোকে ধরে সিলেক্ট করে ফেলা। ওর কাজ হলো কি মার্ক করা, তাই না? এরপরে আসি আমরা দেখেন মাউসের কার্সার পয়েন্ট যখন এখানে নিয়ে যাচ্ছি, লেখা আসছে কুইক সিলেকশন টুল। কুইক মানে দ্রুত কোনো কিছু সিলেক্ট করা। ওর কাজ হলো খুব দ্রুত কোনো কিছু সিলেক্ট করা। তো কিভাবে কাজ করে, যখন আমি কুইক সিলেকশন টুল নিলাম, গোল একটা বৃত্ত আর প্লাসের মতো আসলো। আমরা একটা ছবি ওপেন করে নিই, ওপেন ডেস্কটপ। খুব দ্রুত এই ক্যামেরাটাকেও কি করতেছে, সিলেক্ট করে ফেলতেছে, তাই না? কুইক সিলেকশন টুল। যদি আমরা এটাকে অল্টার প্রেস করে চেপে ধরে আবার এখান থেকে কিছু অংশ মাইনাস করতে চাই, মাইনাস করতে পারি। আমরা যদি টুলসটাকে বড় করতে চাই, কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপ দিলে বড় হবে, আবার ছোট করতে চাইলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট চাপ দিলে ছোট হচ্ছে। যদি আমরা এখান থেকে অ্যাড করতে চাই, শিফট ধরে অ্যাড করতে পারি। যদি আমরা মাইনাস করতে চাই, অল্টার ধরে মাইনাস করতে পারি। এরপরে এর সাথে কি আছে দেখুন, এর ভিতর আর একটা টুলস আছে, সেটা হলো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলস এর কাজ কি, ও হলো মূলত একটা কালার নিয়ে কাজ করে ম্যাজিকের মতো। সেটা বেসিক্যালি যদি এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, সেটার উপরে খুব ভালো কাজ করে। দেখি আমাদের এখানে এক কালারের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, একটা পেয়েছি। জাস্ট এক কালারের উপরে ক্লিক করলাম, ও এক কালারটাকে খুব দ্রুত ধরে ফেললো, তাই না? এখন যদি আমরা চাই এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব, ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এরপরে দেখেন কি টুলস আছে, এরপরে আসি ক্রপ টুল। এখন দেখুন আমরা দেখলাম যে ক্রপ টুল, আসলে ক্রপ দিয়ে আমরা কি করতে পারি, ছবিটাকে কাটতে পারি। এরপরে দেখেন আইড্রপার টুল। ক্রপ টুলের ভিতরে আরো কিছু টুলস আছে, যে টুলসগুলো আমাদের খুব একটা বেশি ইউজ হয় না। এরপরে আছে আইড্রপার টুল। আইড্রপার টুলের ভিতরে অনেকগুলো টুলস আছে। আমরা মূলত আইড্রপার টুলের কাজটা একটু দেখি। আইড্রপার টুলের কাজ হলো, আমরা আইড্রপার টুলটা নিয়ে যদি কোনো একটা কালারের উপরে ক্লিক করি, আপনারা একটু যে নিচের কালারের অপশনটা দেখে নেই। দেখেন যখন আইড্রপার টুল নিয়ে ক্লিক করলাম, কি হলো, ফরগ্রাউন্ডে যে কালারটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই আইড্রপার টুলটা কাজ করে কি, কালার পিকার হিসেবে। এরপরে যেটা আছে স্পট হেলিং ব্রাশ টুল। স্পট হেলিং ব্রাশ টুল, স্পট মানে কি দাগ, তাই না? হেলিং ব্রাশ মুছে ফেলা, মানে মোছার ব্রাশ, তাই না? হেলিং ব্রাশ। এখন স্পট হেলিং ব্রাশ টুলের কাজ হলো কি, যদি কোথাও কোনো দাগ থাকে সেই দাগগুলোকে রিমুভ করবে। কিভাবে রিমুভ করবে, আমরা একটু জুম করি। দেখেন এখানে কিছু ফোটা ফোটা দাগ আছে, আমরা জাস্ট দাগের উপরে ক্লিক করলাম, দাগটা চলে গেছে, তাই না? চলে গেছে। এরপরে এর ভিতরে আছে কি টুল, হেলিং ব্রাশ টুল। এর কাজও হলো যে দাগ মোছা। ও কিভাবে কাজ করবে, ওর জন্য করতে হবে পাশ থেকে আমাদের একটা সোর্স ফাইল ক্লিক করতে হবে আগে। দেখুন এই যে দাগটা যদি মুছে ফেলতে চাই, পাশ থেকে একটা সোর্স নিতে হবে। সোর্সটা নেওয়ার জন্য আমরা টুলসটা যদি আরেকটু ছোট করে নিতে চাই, থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করতে পারি। ছোট করে নিলাম, পাশ থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ও একটা সোর্স ফাইল নিয়ে নিল। সোর্স ফাইল নেওয়ার পরে জাস্ট দাগের উপরে নিয়ে ক্লিক করলাম, কি হলো, দাগটা চলে গেল। আবার এখান থেকে সোর্স ফাইল নিলাম, দাগের উপরে ক্লিক করলাম, তাহলে কি হলো, ও দাগটা রিমুভ হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হলো পেস্ট টুল। পেস্ট টুলের কাজ হলো দাগ রিমুভ করা।
ওর কাজ কিরকম, জাস্ট আমি এই দাগটাকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অন্য একটা সোর্স ফাইলের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তখন কি হলো, দাগটা রিমুভ হয়ে গেল। এরপরে আছে যে টুলস কন্টেন্ট, এটা আমাদের খুব একটা দরকার হয় না, রেড আই এটাও দরকার হয় না ওরকম একটা। এরপরে আছে কি ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হলো কোনো কিছু রং করা, দেখেন ব্রাশ টুলের ভিতরে আরো কিছুগুলো। এরপর আছে কি ব্রাশ টুল। ব্রাশ টুলের ভিতরে আরো কিছু টুলস আছে, আগে ব্রাশ টুলটা দেখি। ব্রাশ টুলটা হলো আমার ফরগ্রাউন্ডে যেই কালারটা থাকবে ওই কালারটা দিয়ে ব্রাশ করবে। আমরা এখানে অপাসিটি যদি কমাই নেই তাহলে কি হবে, একবারে কম করে কালারটা দেখা যাবে। এরপরে আছে কি টুলস, পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ কি, কোনো কিছু লেখালেখি করা। পেন্সিল টুলের কাজ হলো কোনো কিছু লেখালেখি করা। এরপরে যেটা আছে সেটা হলো কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ হলো যে আসলে কালারটাকে রিপ্লেস করা, কিভাবে একটা কালার আর একটা কালার উপরে রিপ্লেস করা যায় সেটা কিভাবে করা যায় আমরা একটু দেখে আসি। এখানে জাস্ট এটার জন্য একটা ছবি নিলাম আমরা। এখানে দেখেন এই জায়গাটাতে আছে একটু ডার্ক ব্ল্যাক ব্ল্যাক কালার, তাই না, আর উপরে লাইট কালার। এখন লাইট কালারটা যদি আমরা অল্টার ধরে পিক করে নেই, কালার রিপ্লেসমেন্ট টুল নেওয়া অবস্থায় একটা লেয়ারটাকে কপি করে নেই, টান দিয়ে কপি করে নিয়ে টুলসটাকে একটু বড় করলাম, জাস্ট এই কালারের উপরে কি করব, রিপ্লেস করে দিলাম। এখন যদি আমরা এটার একটু অপাসিটি কমায় দেই, আফটার বিফোর করে দেখি, চোখটা অন অফ করে দেখেন কালারটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। এরপরে আছে কি টুলস, স্ট্যাম্প টুল। এরপরে যেটা আছে সেটা হলো ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন মানে কপি, আর স্ট্যাম্প মানে স্ট্যাম্প করা, হুবহু কোনো কিছু কপি করা। এর কাজ হবে কি, কোনো একটা জিনিসকে হুবহু কপি করা। এটার ভিতরে আরেকটা টুলস আছে প্যাটার্ন স্ট্যাম্প। ক্লোন স্ট্যাম্পটা দেখি, প্রথমে নিলাম ক্লোন স্ট্যাম্প, জাস্ট আমি সিলেক্ট করে নিলাম চোখ, অল্টার চাপ দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, চোখটা সিলেক্ট হলো। এখন এই চোখটাই আমরা আবার এখানে আঁকতে পারতেছি, চাইলে এই চোখটাই আমরা এই পাশে আঁকতে পারছি। এটা হলো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। এরপরে আছে কি টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হলো কি, এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুলটা যখন নিচ্ছি আমরা, দেখুন এখানে অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমার কিছু প্যাটার্ন সিলেক্ট করা আছে, দেয়া আছে, এই প্যাটার্নগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তারপরে দেখুন আরো কিছু প্যাটার্ন আছে এখানে। আমরা যদি এই প্যাটার্নটাকে সিলেক্ট করি, এই প্যাটার্নটা যদি এখানে দিতে চাই, ওরকম একটা প্যাটার্ন শেপ এখানে তৈরি হয়ে গেল, তাই না। এরপরে আছে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি বলতে যে পিছনের যে হিস্ট্রি, সেটাই। হিস্ট্রি ব্রাশ টুলের কাজ হলো হিস্ট্রিকে ফিরিয়ে নিয়ে আসা। সেটা কিভাবে নিয়ে আসে আমরা একটু দেখি। এর ভিতরে আরো কিছু টুলস আছে, আগে হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা দেখি। জাস্ট আমরা এখানে কিছু চোখ এঁকেছি, তাই না, বা কিছু নষ্ট করে ফেলছি ইমেজটাকে। হিস্ট্রি ব্রাশ টুল নেওয়ার পরে যদি এইটার উপরে ক্লিক করি, তাহলে কি পূর্বে ইমেজটা যেভাবে ছিল পূর্বে অবস্থাতে চলে গেল। এরপরে আছে ইরেজ টুল। ইরেজের ভিতরে আরো কিছু টুলস আছে। ইরেজ টুল দেখি আমরা, ইরেজ টুলের কাজটা কি। ইরেজ টুলের কাজ হলো ইরেজ করা, মুছে ফেলা, তাই না, যে আসলে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা থাকবে ওই কালারটা দিয়ে মুছে ফেলবে। দেখেন ব্যাকগ্রাউন্ডে কালার আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ডে যদি আমার কালার থাকতো ব্ল্যাক, তাহলে ব্ল্যাক দিয়ে মুছে ফেলতো।
আরো কিছু টুলস আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের কাজ হলো কি ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করা। গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট বলতে আমরা সাধারণত বুঝি যে একের অধিক কালারের উপস্থিতি, একের অধিক কালারের উপস্থিতি, সেটাই হলো গ্রেডিয়েন্ট। যেমন ধরেন কোনো গ্রেডিয়েন্ট শেড যেরকম, যেখানে কি একের অধিক কালার, এদিকে একটা কালার ছিল, সাপোজ এদিকে ছিল রেড, নিচে ছিল কি ব্লু। এখন গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে সোজা টান দিলাম, রেড থেকে ব্লু হয়ে আসছে, যে আরো অনেকগুলো কালারের সমন্বয় হয়েছে, এটাই হলো গ্রেডিয়েন্ট টুলের কাজ। এরপর হলো প্রিন্ট বাকেট টুল। ওর কাজও হলো কি একটা নতুন একটা লেয়ার নিলাম আমরা এখানে, যা আমার ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে পেইন্ট বাকেট টুলটা দিয়ে জাস্ট আমরা লেয়ারটার উপরে ক্লিক করলে ওই এক কালার দিয়ে মুড়িয়ে ফেলবে। তারপরে আছে ব্লার টুল। ব্লার টুলের কাজ হলো কোনো একটা অংশকে ব্লার করে ফেলা। দেখুন আস্তে আস্তে ব্লার হয়ে যাচ্ছে, তাই না? ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে ব্লার হয়ে। শার্পনার টুল, ওর কাজ হলো এই জিনিসটা একটু শার্প করা যাতে দেখতে রিয়েল মনে হয়। স্যান্ডউইচ টুল, এর কাজ হলো আমরা যদি এই ভিতর থেকে বাইরে থেকে টান দিই এটাকে আস্তে আস্তে বড় করে ফেলতেছে, আবার যদি বাইরে থেকে ভিতরে টান দিই আস্তে আস্তে ভিতরের দিকে চাপায় দিচ্ছে। দেখেন ডগি টুল, ডগি টুলটা কি করে জাস্ট একটা অংশকে আরো বেশি লাইট করে দেয়। আর বার্ন টুলটা কি করে একটা অংশকে আরো বেশি ডার্ক করে দেয়, কালো করে দেয়। এরপর আছে কি পেন টুলস। পেন টুলস, পেন টুলস এর কাজ হলো কোনো একটা জিনিসকে আমরা যদি খুব সূক্ষ্মভাবে সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে ইউজ হয় আমাদের এই পেন টুলস। যদি আমরা এই ছবিটাকে খুব সূক্ষ্মভাবে কাটতে চাই সেই ক্ষেত্রে আমরা পেন টুলস এর মাধ্যমে কাটতে পারি। পেন টুলস এর মাধ্যমে আমরা ছবিটাকে কেটে ফেলতে পারলাম। এখানে আরো কিছু অপশন আছে, ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এর কাজ হলো আমরা যখন পেন টুল দিয়ে কাজ করলাম এখানে যদি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে জাস্ট একটা ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। যদি অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করতে চাই মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেল। এই দেখেন যখন আমরা পেন টুল দিয়ে কাজ করতেছিলাম এখানে যখন মাউসটাকে ক্লিক করে ড্র্যাগ করে টান দেই একটা থাকে সুতো, মিডের একটা পয়েন্ট থাকে, দুই পাশে দুইটা জিনিস থাকে, এটাকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলের কাজ হলো কি এটাকে কন্ট্রোল করা, এই সুতোটাকে কন্ট্রোল করা, বিভিন্ন দিকে মোড়ানো ঘোরানো। এরপর আছে কি টাইপ টুল। টাইপ টুলের কাজ হলো কি টাইপ করা। ভার্টিক্যাল টাইপ টুল, ও কি করবে ভার্টিক্যালি টাইপ করবে, ভার্টিক্যালি টাইপ করে ফেললো। এরপর যেটা আছে সেটা হলো সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল। ওর কাজ হলো পাথ সিলেকশন করবে। ডিরেক্ট সিলেকশন টুল, ও ডিরেক্ট সিলেক্ট করবে। এরপরে যে জিনিসটা আছে আমরা একটু দেখি এটার কাজ কি। রেক্ট্যাঙ্গেল টুল, রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হলো রেক্ট্যাঙ্গেল আকারে একটা শেপ ক্রিয়েট করবে, ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা নিয়ে ফেলবে। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হলো রাউন্ড একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করবে,
ইলিপস টুলের কাজ হলো ইলিপস আকারে কোনো শেপ ক্রিয়েট করবে, পলিগন আকারে সে শেপ ক্রিয়েট করবে, লাইন আকারে শেপ ক্রিয়েট করবে, কাস্টম শেপ, সে বিভিন্ন কাস্টম শেপ বানাবে। এরপর আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হলো পেজটাকে ধরে বিভিন্ন দিকে নাড়ানো বা ধরে নাড়াচাড়া করানো। এরপর আছে জুম টুল। জুম টুলের কাজ হলো জুম আউট করবে, অল্টার চাপ দিয়ে ধরে মাইনাস আসে জুম আউট করবে, আবার অল্টার ছেড়ে দিলে কি জুম ইন হবে। এরপরে যেটা আছে সেটা হলো কি কালার। একটা হলো ব্যাক ফরগ্রাউন্ড কালার, সেট ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হলো পিছনের কালার আর ফরগ্রাউন্ড কালারটা হলো সামনের কালার। আজকে আমরা টুলস নিয়ে জানলাম। এর পরের ভিডিওতে আমরা কোনো কাজ নিয়ে আলোচনা করব, নতুন কোনো কাজ দেখব। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।